আসসালামু আলাইকুম। হতাশার আরেক নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A57। বর্তমান সময়ে ৬০,০০০ টাকা বাজেটে আমরা চাই ইউনিক ডিজাইন, ভালো ক্যামেরা, পাওয়ারফুল চিপসেট, পাশাপাশি হচ্ছে একটা ভালো ব্যাটারি। বাট আপনি বিশ্বাস করেন আর না করেন, স্যামসাং গ্যালাক্সি A57 এই ফোনটাতে এই গুণাবলীগুলোর একটাও নাই। লাস্ট মান্থে স্যামসাং বাংলাদেশে ড্রপ করে ফেলে তাদের নতুন এ সিরিজের একটা ফোন স্যামসাং গ্যালাক্সি A57। ভেবেছিলাম যে আগের জেনারেশনের থেকে মানে স্যামসাং গ্যালাক্সি A56 এর থেকে আপগ্রেড হবে, বাট স্লাইডলি কিছু জায়গায় আপডেট হলেও বাকি সব জায়গায় কিন্তু ডাউনগ্রেড করা হয়েছে। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। আনবক্সিং এর কথা বললে বক্সে ফোন, একটা সেমি ইজেক্টর পিন আর কেবল ছাড়া তেমন কোনো কিছু পাবেন না। অ্যাডাপ্টারটা আলাদা করে কিনে নিতে হবে। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 আর 6 বছরের অ্যান্ড্রয়েড প্লাস সিকিউরিটি আপডেট পাবেন। 128 জিবির দাম 52,500 টাকা, 256 জিবির দাম 58,000 টাকা আর 256 জিবির দাম 60,000 টাকা। প্রথমে যদি ডিজাইন নিয়ে বলি তাহলে ভাই আপনি এই ফোনটা ডিজাইন নিয়ে তেমন কোনো কমপ্লেন করতে পারবেন না। সেম বাজেটের অনেক ফোনের সাথে বিট করে তারা তাদের ডিজাইন সেক্টরে একটু আগাইছে। রেয়ার প্যানেল পুরাটাই গ্লাস ফিনিশ, বাট ডে টু ডে ইউজ করতে গিয়ে দেখলাম যে রেয়ার প্যানেল হাতে ছাপ পড়ে যায়। সো এটা কিন্তু দেখতে খুব বেশি একটা ভালো লাগে না। বাই দ্য ওয়ে, রেয়ার প্যানেলটাকে প্রোডাকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস, আর ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। ডান পাশে ভলিউম আর পাওয়ার বাটনের জায়গাটা একটু উঁচা করা হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগে। রেয়ার ক্যামেরাটা হাউসটা কিছুটা ওই S26 আলট্রা বাম্পের মতো করা হয়েছে। A56 মানে আগের বছরের থেকে থিকনেস কিছুটা কম করে 6.9 মিলিমিটার করা হয়েছে, যার ফলে ওজন হয়েছে 179 গ্রাম। IP68 এর ওয়াটার এবং ডাস্টপ্রুফের রেসিস্ট্যান্ট আছে, যার ফলে পানির নিচে গিয়ে আপনি আলট্রা লেভেলের ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করতে না পারলেও পানিতে আপনি টুকটাক চুবাইতে পারবেন, তাতে তেমন কোনো সমস্যা হবে না। এটা স্যামসাং এর ফোন। স্যামসাং এর এন্ট্রি লেভেলের ডিভাইসগুলোতে যে ডিসপ্লে থাকে সেগুলো নিয়েও কমপ্লেন করা যায় না। সো এটা ডিসপ্লে নিয়ে তেমন কোনো কমপ্লেন আপনি করতে পারবেন না। 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে হলেও রেজলিউশন কিন্তু ওই ফুল এইচডি প্লাস। আপনি যদি এখন 35 থেকে 40,000 টাকার ফোনগুলোর দিকে তাকান, নর্মালি সেখানেও আপনি এই সেম রেজলিউশনের ডিসপ্লে দেখতে পারবেন। সুতরাং ইউটিউব বা নেটফ্লিক্স অথবা আদার্স যে সকল সোশ্যাল মিডিয়া আছে সেখানে 4K তে ভিডিও আপনি দেখতে পারলে রেজলিউশন কিন্তু 1080p, পিক্সেল ডেন্সিটি 385 ppi, আবার সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। সো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। আবার চারিদিক থেকে সিন বেজেল অনেকটাই চিকন এবং স্টুডিও স্পিকার আছে। ডিসপ্লেতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, বাট এটা আসলে আল্ট্রাসনিকের মতো অতটা ফাস্ট না হলেও যথেষ্ট অ্যাকুরেট। ডিসপ্লেটা 120 হার্টজ হায়ার রিফ্রেশ রেট সাপোর্ট করে। পিক ব্রাইটনেস 1900 নিটস আর এইচবিএমটা সম্ভবত দেখেছিলাম 1100 নিটসের মতো। আউটডোরে গিয়ে ডিসপ্লের অর্ধেক ব্রাইটনেস দিয়ে আপনি চলতে পারবেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না আশা করছি। স্যামসাং গ্যালাক্সি A57 ফোনটাতে এসওসি হিসেবে থাকতেছে স্যামসাং এর নিজস্ব Exynos 1680 চিপসেট, যেটা বেসড অন One UI 8.5। Exynos এর চিপ অনেকে লাইক করেন, বাট এই চিপ আসলে অতটা পাওয়ার এফিশিয়েন্ট না। এই বাজেটে অনেক ফোনে দেখবেন যে স্ন্যাপড্রাগনের বাঘা বাঘা চিপ থাকে। এটাকে আমরা স্ন্যাপড্রাগন 7 Gen 4 এর সাথে তুলনা করতে পারি। এই চিপ আরও কমেও পাওয়া যায়, কিন্তু কিছু কিছু জায়গায় স্ন্যাপড্রাগনের চিপ অনেকটা এগিয়ে থাকবে। 7 Gen 4 দিয়ে কিছু কিছু গেম 120 FPS এ খেলা যাবে, বাট এই স্যামসাংয়ের যে নিজস্ব চিপ মানে Exynos 1680 এটা দিয়ে আপনি 60 FPS এর বেশি কোনো গেমই খেলতে পারবেন না। গেমিং বাদ দিলে নর্মাল ব্রাউজিং, তাছাড়া স্যামসাং যেহেতু 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে, সো ভালো মতো আপনি আগামী কয়েক বছর এই ফোনটা ব্যবহার করতে পারবেন। স্যামসাং এর এ সিরিজের যতগুলো ফোন আছে সবগুলো ফোনের একটা মারাত্মক সমস্যা হচ্ছে হিটিং। যেহেতু তারা তাদের এ সিরিজের ফোনগুলোতে এক্সিনোসের চিপসেট ব্যবহার করে, সো এক্সিনোসের চিপসেটগুলো কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়। দেখা যাচ্ছে যে আপনি গরমের দিনে নর্মাল ব্রাউজিং কিংবা টুকটাক গেমিং করতে গেলেও আপনার ফোনটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হবে। সো এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখা উচিত। গত বছর A56 এ যেই ক্যামেরা লেআউটটা ব্যবহার করা হয়েছিল, এখানেও সেম ক্যামেরা লেআউট দেওয়া হয়েছে, কোনো প্রকার পরিবর্তন করা হয়নি। এই ফোনটা রেয়ার প্যানেল আপনি পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যেটার অ্যাপারচার হচ্ছে 1.8, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যেটার অ্যাপারচার হচ্ছে 2.2, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যেটার অ্যাপারচার 2.4 আর 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সত্যি কথা বলতে এখনকার সময়ে এসে ম্যাক্রো ক্যামেরা আর কিন্তু চলে না। মেইন ক্যামেরার পাশাপাশি টেলিফটো লেন্স দিয়ে কিন্তু ম্যাক্রো শট নেওয়া যায়। সো এটা একটা ইউজলেস জিনিস। আর একটা জিনিস খারাপ লাগলো, সেটা হচ্ছে 60,000 টাকার ফোনে এখানে কোনো টেলিফটো লেন্স নাই। স্যামসাং হয়তো বা ভেবেছে যে দেশের জনগণ এখন হয়তো আর পোর্ট্রেট তোলে না, বাট এখন আসলে পোর্ট্রেট তোলার জন্যই এত হাহাকার চলতেছে। তবে মেইন ক্যামেরাতে ওয়াইএস আছে। ফটো কোয়ালিটি নিয়ে বলতে গেলে মেইন ক্যামেরা চেয়ে আলট্রা ওয়াইডের ছবি একটু বেশি কন্ট্রাস্টিভ মনে হয়েছে আমার কাছে, যদিও বা সেটা কালারফুল লোকেশনে গিয়ে ছবি তোলা ছাড়া আপনি বুঝতে পারবেন না। টেলিফটো তো নাই, সো মেইন ক্যামেরা দিয়ে পোর্ট্রেটের কাজ চালাতে হবে।
পোর্ট্রেটের ক্ষেত্রে আপনি দুইটা ফোকাল লেন্সে ছবি তুলতে পারবেন, 1x এবং 2x। বাট এখানে যেহেতু টেলিফটো লেন্স নাই, সো টেলিফটো লেন্সের যে সেপারেট মজাটা ওইটা কিন্তু আপনাকে মিস করতে হবে অবশ্যই। 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা এক্সট্রা অর্ডিনারি কিছু না, বরং 30 থেকে 40 হাজার টাকার মাঝের ফোনের মতো পারফর্ম করে। বাট যেহেতু স্যামসাংয়ের ফোন, সো ভালোই, খারাপ তেমন কোনো কিছু না। রেয়ার এবং সেলফি ক্যামেরা দুই সাইড থেকে 4K 30 fps ভিডিও করতে পারবেন। এখন 35,000 টাকার ফোন দিয়েও 4K 60 fps ভিডিও করা যায়, কিন্তু এখানে জাস্ট 30 fps। এই বাজেটে তাদেরই নিজস্ব S25 FE পাওয়া যায়, যদিও বা সেটাতে 2 থেকে 3,000 টাকা আপনাকে বেশি দিতে হবে। সো সেখানে কিন্তু আপনি টেলিফটো লেন্সের পাশাপাশি 4K 60 fps ভিডিও করতে পারবেন। আবার পারফরমেন্সও কিন্তু এটার থেকে অনেক অনেক গুণ ভালো। ব্যাটারিটা হচ্ছে 5000 মিলিঅ্যাম্পের আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ধরা যেতে পারে যে মোটামুটি প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে এই ফোনটাকে ফুল চার্জ করতে। ব্যাকআপের কথা যদি বলি, তাহলে নর্মাল ইউজার হলেই একদিন আপনি পার করতে পারবেন। আর যদি হেভি ইউজার হন, পাশাপাশি আপনি গেমিং করবেন, যদিও বা এটা সেপারেটলি গেমিংয়ের জন্য নেওয়া ঠিক হবে না, তারপরেও 6 থেকে 7 ঘন্টা এসওটি আপনি ইজিলি বের করতে পারবেন। তবে এই ফোনটাতে বিশাল বড় একটা ডাউনগ্রেড থাকতেছে হচ্ছে, এই ফোনটার দাম যেহেতু 2.5 লক্ষ টাকার বেশি, সুতরাং এখানে তাদের উচিত ছিল যে ওয়্যারলেস চার্জিংয়ের সিস্টেমটাকে দেওয়া। বাট এই ফোনটাতে আপনি কিন্তু ওয়্যারলেস চার্জিংয়ের কোনো সিস্টেম পাচ্ছেন না। এক্সট্রা কিছু ফিচার্সের কথা বলতে গেলে, এখানে স্টোরেজ টাইপ হচ্ছে UFS 3.1, র্যাম টাইপ হচ্ছে LPDDR5, ডুয়েল ফিজিক্যাল সিম ইউজ করতে পারবেন, আবার সিম ব্যবহার করার সুবিধাটাও আছে, ওয়াইফাই 6, ব্লুটুথ 6। তো 60,000 টাকায় এই ফোন কেমন হবে সেটা আমাকে কমেন্ট করে জানতে ভুল করবেন না। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।